হ্যালো ক্লাস 6 এর বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আবারও ফিরে এলাম শুধুমাত্র তোমাদের অনুরোধে নতুন একটা ভিডিও নিয়ে এবং তোমাদের কাঙ্ক্ষিত অধ্যায়, সেটা কি? একাদশ অধ্যায় বল ও ষড়যন্ত্র। তোমরা অনেকে আগে ভিডিওতে অনেক চমৎকার চমৎকার কমেন্ট করেছো, অনুপ্রেরণাদায়ক কমেন্ট করেছো। যদিও এই বছরে আমার ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, শুধুমাত্র তোমাদের অনুরোধের কারণে, তোমাদের কমেন্টের কারণে দিতে বাধ্য হলাম। এবং তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের বল ষড়যন্ত্র অধ্যায়টা দেওয়ার কথা, তার মধ্যে এই যে চলেই এলাম। তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক। ওকে, এখানে দেখতে পাচ্ছ এই পড়ার নিশাই বলে, যেখানে ভিডিও দেখেছি ইউটিউব চ্যানেলে, এবং ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বল ষড়যন্ত্র, এবং টিচার হিসেবে আছি আমি আনাস বিন মাহমুদ, তার নাম হচ্ছে আনাস। অভিজ্ঞতা আমার হচ্ছে 1 বছর একটু বেশি, মানে এই বছরটা হলো 2 বছর হবে। আচ্ছা, আর কথা না মানে শুরু করি। হ্যাঁ, আর আমি শুরু করার আগে আর একটু বলি যে হচ্ছে আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা ধরিয়ে দিবে। গত ভিডিওতে আমার কোরিওগ্রাফ বানানটা ভুল হয়েছিল, তোমরা অনেক বিনয়ীর সাথে আমাকে ধরিয়ে দিয়েছে ভুলটা, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমরা দেখবো বল কি। এই অধ্যায়ের নামের সাথে প্রথম যে শব্দটা আসে সেটা হচ্ছে বল, ইংরেজি হচ্ছে কি ফোর্স। এটা মূলত ইংলিশ মিডিয়ামে যারা পড়ো তাদের জন্য সুবিধা হয় বলে লিখেছি। আচ্ছা, বল কি? আচ্ছা, খেয়াল করো, এটা কি সেই বল? না। তুই বল না ফুটবল, কোনটা? এটা কথা বলাও না, এটা টেনিস বলো না, ফুটবল বলো, এটা কি? তাইলে আমরা একটু বুঝি বাস্তবিক করে। আচ্ছা, এই জিনিসটা আমি হাতের উপর নিলাম, ঠিক আছে, এটা তো স্থির আছে, কই গেল? হাতের উপর তো ছিল, কই চলে গেল? বুঝলে না? আরেকবার একটু দেখি। এই জিনিসটাকে আমি আবার উপর থেকে ফেললাম, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আচ্ছা, কি করলাম এর সাথে? আর আগেরটার সাথে বা কি করলাম? সে হাতের উপর স্থির থাকতে থাকতে হুট করে সে চলে গেল, আবার এটা উপর থেকে এসে পড়লো আমার হাতের ভিতরে, আবার স্থির হয়ে গেল। তো গতিশীল ছিল, যে পড়ার সময় তো এটা গতিশীল, তাই না? কি এমন করলাম যেটা স্থির হয়ে গেল? যেটাই করেছি সেটাই হচ্ছে বল। আমি মূলত তোকে বল প্রয়োগ করেছি। যেটা ধাক্কা দিয়েছি, নিচে টুকা দিছি না, এই টুকা দিলাম বা যেটা ধাক্কা দিলাম, এটা হচ্ছে কি বল, তাই না? তাহলে বল আসলে কি করছে খেয়াল করেছো? একটা স্থিতিশীল বস্তুকে আমি যখন টোকা দিলাম বা ধাক্কা দিলাম, টান বা ধাক্কা, তাহলে কি হলো? এটা গতিশীল হয়ে গেল। তাহলে বল হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করে, আবার গতিশীল বস্তুকে স্থিতিশীল করে। কি রকম? তোমরা হচ্ছে খেলনা গাড়ির কথা চিন্তা করে দেখতে পারো। এই যে এরকম একটা গাড়ি, এই যে ধরো ছেড়ে দিলাম, ছেড়ে দিতে পড়ে যাবে, এই জন্য হাত দিয়ে ধরে দেখাচ্ছে আর কি। ধরো এটা চলছে, আমি এখানে হাত দিলাম, বাধা পেয়ে এটা থেমে গেল। তাহলে গতিশীল বস্তুকে স্থির কর, এটা কিন্তু বল প্রয়োগ করলাম না? তাহলে কি হলো? গতিশীল বস্তুকে স্থির করলো। তাহলে আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি না যে যা কিছু প্রয়োগে, দেখো আমি যেটা প্রয়োগ করলাম, যা কিছু প্রয়োগে, যেটাই প্রয়োগ করি না কেন, যা কিছু প্রয়োগে কোন স্থিতিশীল বস্তু, এই যে স্থিতিশীল বস্তুকে কি করলো? গতিশীল করে দিল। তাহলে এই স্থিতিশীল বস্তু গতিশীল হয় বা হতে চায়। এখন এই হতে চায় কথাটা কেন? হতে চায় কথাটা এই জন্য যে বোর্ডটা এটা তো স্থির, এটা তো স্থির। এখন আমি যদি এর উপরে এরকম ধাক্কা দিতে থাকি, এটা তো সরবে না। বোর্ডের কথা বাদ দাও, দেয়ালের কথা চিন্তা করো। তোমাদের এত শক্তি হয়ে যায়নি তুমি এক গোতা মেরে দেয়ালকে ভেঙে ফেলবা, সম্ভব নাকি? না। তো দেয়ালকে আমি যখন ধাক্কা দিচ্ছি, আমি তো কিছুটা প্রয়োগ করছি। কি প্রয়োগ করছি? বল প্রয়োগ করছি না? কিন্তু দেয়াল কি গতিশীল হচ্ছে? হচ্ছে না। হচ্ছে না ঠিকই, কিন্তু হতে চাচ্ছে। কিন্তু আমি প্রয়োজনীয় বল দিতে পারছি না বলে সেটা গতিশীল হলো না। এই জন্য বলছি যে স্থিতিশীল বস্তুকে গতিশীল হয় বা হতে চায়, যেমন দেয়াল কিন্তু গতিশীল হয় না, কিন্তু হতে চায়। আবার ঠিক এর বিপরীত লিখবো, কিংবা কোন গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। এই যে গতিশীল বস্তুকে আমি দেখালাম যে গতিশীল বস্তুকে স্থির করা যায়, যেমন তুমি সাইকেল আর মোটরসাইকেল ব্রেক চাপো না, ব্রেক চাপলে গতিশীল বস্তুকে স্থির করে ফেলো। এখন এখানে হতে চাই বলতে কি, ধরো তুমি মোটরসাইকেলের পেছনে ধরে রেখেছো, আব্বু আমি তোমার সাথে যাব, আমি যাব। তো তোমার আব্বু বলে যে না, তোমার নিয়ে যাবো না। তো আব্বু এইভাবে বইলে নিয়ে গিয়ারে টান মারলো। যদি যাই, তুমি কি ধরে রাখতে পারো মোটরসাইকেলটাকে? পারবা না। কিন্তু কিছু তো একটা বল প্রয়োগ করেছো, টান দিয়েছো নিজের দিকে, টান তো দিয়েছো, কিন্তু তুমি তাকে ধরে রাখতে পারোনি, ওই গতিশীল বস্তুটাকে তুমি আটকাতে পারোনি। তোমার আব্বু মোটরসাইকেলে যাচ্ছে, তুমি পেছন থেকে তেমন টান দিছো, কিন্তু সেটা থামছে না, তাই না? এই যে প্রয়োগ করছো কিছু, এটা কিন্তু বল প্রয়োগ করছো। তাই সেজন্য আমরা বলছি যে গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়। মোটরসাইকেলটা কিন্তু স্থির হতে চেয়েছে, কিন্তু হতে পারেনি।
ঠিক আছে? তো এইটাই যে হয় বা হতে চাই। আশা করি সংজ্ঞার জন্য বুঝে গিয়েছো। তোমাদের বইতে বিক্ষিপ্ত ভাবে বল কি জিনিস বুঝিয়েছে। কোন জায়গায় দিয়েছে বল হচ্ছে ধাক্কা বা টান, কোন জায়গায় বলেছে গতিশীল করে, কোন জায়গায় বলে স্থির হয় বা হতে চায়, বিভিন্ন ধরনের নানা রকম কথা বলেছে, কিন্তু এক্সাক্ট সংজ্ঞা একবারে দেওয়া নাই। তো সেটা আমি একত্রিত করে সমন্বয় করে এটা দিয়েছি। তোমাদের এই সংজ্ঞাটা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, মুখস্থ করার কিছু না, বুঝাই তো দিলাম কিভাবে সংজ্ঞাটা এসছে, এই জন্য মনে রাখতে পারো, তাহলে এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা চলবে। আচ্ছা, পরবর্তী বিষয় কি আছে সেটা একটু দেখি। দেখো, পরে যেটা আছে সেটা হচ্ছে বস্তুর উপর বলের বিভিন্ন প্রভাব। আচ্ছা, হাতে লেখাটা যদি দেখা না যায় অসুবিধা, আমি তো মুখে বলছি, অবশ্য দেখা যাওয়ার কথা। আচ্ছা, বস্তুর উপর বলের বিভিন্ন প্রভাব। তো তুমি বল কি জিনিস সেটা তো বুঝতে পেরেছো। তো বল প্রয়োগ করলে কি হচ্ছে? গতিশীল বস্তু স্থির হয়ে যাচ্ছে বা হতে চাচ্ছে, আবার স্থির বস্তু গতিশীল হচ্ছে বা হতে চাচ্ছে, কিংবা বিভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করলে কি তার আকৃতি চেঞ্জ হচ্ছে, আকার আকৃতি চেঞ্জ হচ্ছে। যেমন তুমি, তোমার আম্মু যখন আটা দিয়ে রুটি বানায় তখন কি করে, স্যানেন আটা এক এক রকমের ইয়ে হয়ে যাবে, ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাও, ওখানে কি বল প্রয়োগ করো না? তাহলে কি আবার রাবারকে যদি টেনে ধরো বল প্রয়োগ করে টানো, তাহলে সে লম্বা হয়, কোন জিনিস খাটো হয়, তাই না? এটাই, যেমন এটা একরকম আছে, এখানে বল প্রয়োগ করলাম, এটা দেবে গেল, আকৃতি পরিবর্তন হলো। তাহলে এখানে কি বলছিল দেখি, যে কোন স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়, এই কথাটা আমরা সংজ্ঞা পড়াশোনায় বুঝে এসেছি। আচ্ছা, এরপর বলছে কি গতি বাড়াতে বা কমাতে পারে, গতি বাড়াতে বা কমাতে পারে কিভাবে? দেখো, গতি কিভাবে বাড়ায়, তুমি যখন সাইকেল চালাও, প্যাডেলে যত বল দিবা গতি বাড়বে না? অবশ্যই বাড়বে। আবার কি কমাতে পারে, তুমি যদি হালকা হালকা করে ব্রেক করো, ওই ব্রেক শু যেটা আছে সাইকেলের, ওইটা কি চাকার সাথে চাকাতে কি বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে না? বল প্রয়োগ করবে, তাহলে কি গতি কমবে বা থেমেও যেতে পারে, সেটা আগের ইয়েতে বলেছি। এবার কি গতির দিক পরিবর্তন হয়, যেমন একটা বল আমি বোর্ডের দিকে ছুঁড়ে দিলাম, আমি ছুঁড়ে দিলাম কিন্তু বোর্ডের দিকে, কিন্তু বোর্ডে লেগে সেটা আরেক দিকে ছুঁড়ে গেল, তাহলে গতির দিক পরিবর্তন হলো। বল যখন ছুঁড়ে দিলাম সেটা কিন্তু গতিশীল হলো, গতিশীল হয়ে এই দিকে যাওয়া শুরু করলো, কিন্তু এইখানে থেকে আবার সে আরেক দিকে চলে গেল। কেন গেল? কারণ বোর্ডটা তাকে আরেকটা বল প্রয়োগ করেছে, বিপরীতমুখী বল প্রয়োগ করেছে। ঠিক আছে, এই হচ্ছে যে বিষয়, এটা আমরা ভার পড়াশোনা আরো ভালোভাবে বুঝতে পারবো। এরপর বলছে কি কোন বস্তুর আকার আকৃতি পরিবর্তন হয়, এটা আমরা দেখছি, আকার আকৃতি অবশ্যই পরিবর্তন হয়। এরপরে দেখি কি বলছেন। এরপর আমরা আসি সরল যন্ত্র নিয়ে। এর নামও যেমন সরল, এর কাজও তেমন সরল সোজা। অর্থাৎ যে যন্ত্র তোমার কাজকে সহজ করে দেবে সেটাই হচ্ছে কি সরল যন্ত্র। তো আমরা মনে করি যে কলকারখানায় যে সমস্ত মেশিন পত্র আছে শুধু সেইগুলোই বোধহয় যন্ত্র, না, সবই যন্ত্র। তোমার চোয়াল, তারপরে হচ্ছে যে কাইচি, সাঁড়াশি, হাতুড়ি, এরপর আছে শাবল, সবই কিন্তু তোমার সরল যন্ত্রের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, তো সরল যন্ত্র এর সংজ্ঞা এখানে দেওয়া আছে, যে যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগে অধিক কাজ সম্পন্ন করা যায় তাকে সরল যন্ত্র বলে। অর্থাৎ আমি বল প্রয়োগ করব কম, কিন্তু অধিক কাজ সম্পন্ন হয়ে যাবে। এমন একটা উদাহরণ দিলে পারে তোমরা বুঝতে পারবো। ধরো তোমার একটা বাক্স, একটা রুমের ভিতরে তুমি একটা বাক্স নিয়েছো, একটা ভারী একটা বাক্স। এখন তুমি যদি এখান থেকে ঠেলতে শুরু করো, তোমাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেতে কষ্ট হয়ে যাবে, কিন্তু যদি এই বাক্সের নিচে আমি যদি চাকা লাগাই দিই তাহলে সহজ তুমি ঠেলে এদিকে নিয়ে চলে যেতে পারবা না? তাহলে তোমার কি আগের থেকে কম বল প্রয়োগ করা লাগলো চাকা থাকার কারণে? যদি চাকা না থাকে তাহলে তোমার বেশি বল প্রয়োগ করা লাগতেছে। যদি বিশ্বাস না হয় করে দেখো, ঠিক আছে? বিশ্বাস না হয় একটু করে দেখতে পারো, ফলে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই সেটাকে নিয়ে যেতে পারবা। এরপর বলছে কি প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। বৃদ্ধি করে কি হয়, বৃদ্ধি করে সেটা আমরা সূত্র যখন বলবো আরো ভালোভাবে বুঝতে পারবো। তাছাড়া এই সূত্র এটা থেকে তুমি বুঝতে পেরেছো চাকা লাগানোর কারণে আগে বেশি বল প্রয়োগ করা লাগতো, পরে চাকা লাগানোর পরে কম বল প্রয়োগ করা লাগতেছে, কিন্তু বস্তুর ওজন তো সে একই আছে, তাই না? তাহলে সেই তুলনায় তো আমার প্রথমে যে বল প্রয়োগ করলাম পরেও তো সেই বলে প্রয়োগ করার কথা ছিল, কিন্তু হলো না কেন? আমাকে কেন অল্প বল প্রয়োগ করা লাগতেছে? পরে চাকা লাগানোর পরে কেন আমাকে অল্প বল প্রয়োগ করতে হচ্ছে? তার কারণ কি, তোমার এখানকার বলটা কয়েক গুণ বেড়ে গিয়েছে, তাই তুমি অল্প বল প্রয়োগ করে সেটা আগের মতো অবস্থায় করতে পারছো। আচ্ছা, এটা হচ্ছে সুবিধাজনক দিকে প্রয়োগ করে, সুবিধাজনক দিকে, এদিক সেদিক চলে যাওয়ার কোনো ইয়ে নাই। যেমন তুমি লিভারের কথা চিন্তা করো বা অন্য কোনো জিনিস,
তুমি লিভার দিয়ে যখন তুমি কোনো ভারী বস্তুকে তুলতেছো তখন নির্দিষ্ট দিকে কিন্তু বল প্রয়োগ করে তুমি সেটা তুলতেছো। এখন তোমরা বলবো যে লিভারটা কি জিনিস, লিভারটা আমরা এর পরেই পড়বো। লিভার এক ধরনের ষড়যন্ত্র। আচ্ছা, গতি ও দূরত্ব বৃদ্ধি করে। গতি তো বৃদ্ধি করে, সেটা তো আমরা আগেই জেনেছি সাইকেলের উদাহরণ থেকে। এরপর দূরত্বটা কিভাবে বৃদ্ধি করে, এখন তোমাদের সাইকেলের প্যাডেলের রাউন্ড এরকম হয়, আর চাকার রাউন্ডটা একটু বড় হয়, মানে বৃত্তটা একটু বড় হয়, বৃত্তাকার জিনিসটা বড় হয়, তাই না? তাহলে তুমি এখানে যখন একবার প্যাডেল দিবা, যতটুকু পরিমাণে যাবে এখান থেকে এটা দূরত্ব বেশি না? মানে আমি অর্ধেক করি, দুইটাকে অর্ধেক করি, আর একটু ভালো করে রাখাই, দুইটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এইটুকুর পরিধির পরিমাণ আর এইটুকুর পরিধির পরিমাণ কি সমান হবে? হবে না তো, এটা কম এটা বেশি। কিন্তু দেখো তুমি সাইকেল যখন প্যাডেল করছো, এখানে যতটুকু ঘোরাচ্ছ এখানে কিন্তু ওই পরিমাণে ঘুরতেছে, চেনের সঙ্গে যখন আটকানো আছে, তার মানে এটাও ঘুরতেছে এটাও ঘুরতেছে, তাই না? কিন্তু এখানে তুমি কম ঘোরাচ্ছ কিন্তু এখানে বেশি ঘুরে যাচ্ছে, মানে এই অর্ধেকটুকু ঘোরাচ্ছে, এই যে এখান থেকে এটুকু ঘুরতেছে, কিন্তু চাকা ঘুরছে কতখানি? এতখানি, তাই না? এটা থেকে তো এটার পরিমাণ তো বেশি, তাহলে তুমি অল্প পরিমাণে ঘুরিয়ে বেশি পরিমাণ সুবিধা পাচ্ছ। এটাই বলছে দূরত্ব বৃদ্ধি করে। আচ্ছা, কাজকে নির্দিষ্ট উপায় সম্পন্ন করে যা অন্য উপায় করা কঠিন ছিল। যেমন এখানে আমরা দেখেছি এটা নির্দিষ্ট উপায় সহজ করে দিল, কিন্তু তুমি যদি চাকা ছাড়া ঠেলতে তাহলে কি তোমার কষ্ট হয়ে যেত না? অন্য উপায় করতে গেলে কষ্ট হয়ে যাবে, সেটাই বলতে চাচ্ছে এখানে। আচ্ছা, এবার আমরা লিভার সম্পর্কে জানবো। লিভার কি? লিভার আর কিছুই না, লিভার হচ্ছে সরল যন্ত্র। তোমরা এটাও জেনে থাকবা যে লিভার কোনো নির্দিষ্ট যন্ত্রের নাম নয়, যে কোনো যন্ত্রই হতে পারে। যেমন সরল যন্ত্র, যেই যন্ত্রে আমাদের কাজকে সুবিধা দিচ্ছে, আমাদের কাজকে সহজে করে দিচ্ছে, সেটা যেমন সরল যন্ত্র ছিল, লিভারও একটা নির্দিষ্ট কোনো যন্ত্রের নাম নয়, এটা যে কোনো যন্ত্র হতে পারে। আচ্ছা, এখন আমরা পড়ার মধ্যে দিয়ে জিনিসটা শিখবো। লিভার সম্পর্কে পড়তে গেলে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একটা দণ্ড, সেটা কোন একটা বস্তুর অবলম্বনে মুক্তভাবে ওঠানামা করবে। মুক্তভাবে কেন বললাম? কারণ এই যে এই বস্তুর সাথে কিন্তু এই লাঠি বা দণ্ডটার কোনো যুক্ত করিনি, আমি নাট বল্টু দিয়েও যুক্ত করিনি, আঠা দিয়েও লাগাইনি, দড়ি দিয়ে বেঁধে দিইনি, মুক্তভাবে রাখিছি। এই জন্য বস্তু মুক্তভাবে ওঠানামা করে। তো এটার কাজ কি? লিভারটা আমরা কোন কাজে ব্যবহার করি? লিভার মূলত আমরা ভারী কোনো বস্তুকে উঠাতে বা সরাতে ব্যবহার করি। কি বললাম? ভারী কোনো বস্তুকে ওঠাতে বা সরাতে ব্যবহার করি। ধরো এখানে একটা লিভার, তো তিনটা জিনিসের সমন্বয় তৈরি হয়। তিনটা জিনিস কি সেটা জানবো, তার আগে দেখো লিভার হচ্ছে একটা দণ্ড। আমি ধরো এখানে একটা পাথর আছে, বড় সড়ো পাথর, এই পাথরটাকে তুলবো লিভারের মাধ্যমে। তুমি তোমার হাত দিয়ে তুলতে গেলে যেই পরিমাণ শক্তি খরচ হতো বা যেই পরিমাণ বল প্রয়োগ করা লাগতো, তার থেকে আরো সহজে তুমি এই লিভারের মাধ্যমে সেটা করে ফেলতে পারবা। তুমি এখানে বল প্রয়োগ করে, কম বল প্রয়োগ করে এটাকে উঠাই ফেলতে পারতেছো। কিন্তু হাতে করতে গেলে দেখা যাচ্ছে সেটা কঠিন হয়ে যেত তোমার জন্য, কিন্তু লিভার ব্যবহার করে সেটা সহজেই হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এখান থেকে একটা সুবিধা পাচ্ছ। তা আমি এই যন্ত্র থেকে কতটুকু সুবিধা পেলাম, এর একটা পরিমাণ আছে নিশ্চয়ই, তাই না? তাহলে যেই সুবিধাটা পাচ্ছি, এই সুবিধাকে আদর করে ভালোবেসে আমরা নাম দিয়েছি সেটাকে যান্ত্রিক সুবিধা। অর্থাৎ যন্ত্র থেকে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটাই হচ্ছে কি? যান্ত্রিক সুবিধা। আচ্ছা, যান্ত্রিক সুবিধা পাইতে হলে আমাদের কি করতে হবে? একটা সূত্র আছে, এই যেটা তোমাদের বইতে আছে, দেখো 95 পৃষ্ঠাতে আছে, ভার বাই প্রযুক্ত বল। অর্থাৎ ভারকে যদি আমি আমার প্রযুক্ত বল দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাবো। আচ্ছা, প্রযুক্ত বল কি? প্রযুক্ত বল আর কিছুই না, আমি এখানে যেই বলটা প্রয়োগ করেছি, অর্থাৎ প্রয়োগকৃত বলকেই আমরা আদর করে আমরা নাম দিয়েছি সেটাকে প্রযুক্ত বল। যন্ত্রের সুবিধার আমরা ভালোবেসে নাম দিয়েছি যান্ত্রিক সুবিধা, এবং যেই বলটা প্রয়োগ করলাম প্রয়োগিত বলকে আমরা আদর করে ভালোবেসে নাম দিলাম কি? প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল আশা করি তোমরা বুঝতে পেরেছো। যান্ত্রিক সুবিধাটা কি জিনিস বুঝতে পেরেছো। এখন যেটা নির্ণয় করবো কিভাবে সেটাও শিখবো। তার আগে লিভারের কয়েকটা অংশ আছে, সেই অংশ সম্পর্কে আমাদের পরিচয় হই। আচ্ছা, এটা তো আমাদের ভার ছিল, যেটাকে আমরা তুলছি সেটা হচ্ছে ভার। তো ভার যেই প্রান্তে থাকবে, দণ্ডটার যেই প্রান্তে থাকবে, যেই বাহুর উপরে থাকবে,
সেই বাহুটাকে আমরা বলবো কি ভার বাহু। অর্থাৎ এই যে মাঝখানের যে বিন্দুটা, মাঝখান হোক বা যেখানেই হোক, যার অবলম্বনে আমরা এটাকে ওঠানামা করব, সেই বিন্দুর থেকে ভার পর্যন্তকার যে বাহুটা, এটাকে আমরা বলি কি ভার বাহু। একইভাবে বল যেই প্রান্তে দেব, সেই বাহুটাকে আমরা বলবো কি বল বাহু। আর মাঝখানের এই জিনিসটা না, এইটার নাম হচ্ছে ফালক্রাম। অর্থাৎ ফালক্রাম থেকে ভারের দূরত্ব হচ্ছে ভার বাহু, এবং বল থেকে ফালক্রামের মধ্যকার দৈর্ঘ্যটাকে আমরা বলছি, এই বাহুটাকে আমরা বলছি কি বল বাহু। এবং এইটুকু নিশ্চিত একটা দৈর্ঘ্য আছে, হয় সেটা সেন্টিমিটারে আছে, না হয় মিটারে আছে, যে কোনো একটা কিছুতে আছে। তাহলে এইটুকু দৈর্ঘ্যকে আমরা বলবো কি বল বাহুর দৈর্ঘ্য, তাই না? বল বাহু দৈর্ঘ্য, এটা হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য। এখন আরো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে কতটুকু বল প্রয়োগ করলে আমি কতটুকু ভার উঠাতে পারবো, এটা তোমাদেরকে বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবো? দেখো, এটার জন্য একটা সূত্র আছে, বল গুণ বল বাহুর দৈর্ঘ্য, ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য। আমরা বল কি জিনিস সেটা জানলাম, বল বাহুর দৈর্ঘ্য কোনটা সেটাও শিখেছি। এই যে এটা হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য, যে দেখতাম বল প্রয়োগ করছো, ভার, এই যেটা ভার গুণ ভার বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমি ভারের সাথে যদি এই দৈর্ঘ্যটাকে গুণ করি, তাহলে যেই মানটা পাবো, ধরো আমি গুণ করে 10 পেলাম, কথার কথা ধরে নাও গুণ করে 10 পাইছি, ঠিক আছে। হ্যাঁ, বল এবং বল বাহুর দৈর্ঘ্যকে গুণ করলে আমি সেই 10ই পাবো। এই দুটোকে গুণ করলে যা পাবো, এই দুটোকে গুণ করলে তাই পাবো, আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। যদি আলাদাই হতো তাহলে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারতাম না। এটা তোমাদের ম্যাথ করতে যে কাজে লাগবে। এখন এই সূত্রটাকে আমরা ডেভেলপ করতে পারি, এভাবে ডেভেলপ করতে পারি। দেখো, বল গুণ বল বাহু, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, দৈর্ঘ্য সমান, মনে হয় না এখানে ধরবে, ভর গুণ ওইটা ভর বাহু দৈর্ঘ্য, বুঝে নাও, হ্যাঁ, ধৈর্য না বলে লিখতে পারলাম না। ভর গুণ ভর বাহু দৈর্ঘ্য, এটা হচ্ছে কি ভর বাহু দৈর্ঘ্য। আচ্ছা দেখো, বলের সাথে বল বাহু দৈর্ঘ্য গুণ আকারে আছে, তাহলে আমি যদি বলের মান বের করতে চাই, তাহলে বলটাকে এক সাইডে রেখে এইটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিলে কিন্তু আমি বলের মানটা পাবো, বলের সূত্র পাবো। ঠিক একইভাবে যদি আমি ভার বের করতে চাই, তাহলে ভার বাহুর দৈর্ঘ্য এই মানটাকে আমি এই সাইডে নিয়ে আসলেই কিন্তু ভার পাবো। তোমরা অবশ্যই জানো যে গুণ চিহ্ন সমান চিহ্নের আরেক সাইডে গেলে কি হয়, ভাগ হয়ে যায়, আবার ভাগ চিহ্ন সমান চিহ্নের আরেক পাশে গেলে সেটা গুণ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। ঠিক একইভাবে আমরা এটা করতে পারি। দেখো কিভাবে করব, বা দিয়ে আমি এখানে শুধু বলটাকে রাখলাম, সমান, এখানে কি ছিল, ভর গুণ ভর বাহুর দৈর্ঘ্য, ভর বাহুর দৈর্ঘ্য সংক্ষেপে লিখছি, হ্যাঁ। আচ্ছা, আর এদিকে কি ছিল, বল বাহুর দৈর্ঘ্যকে আমি সমান চিহ্নের এই সাইডে নিলাম, তাহলে গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, সেটা লিখে দেবো, বল বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমি এই ভারটাকে এই সাইডে যদি নিয়ে আসি, কি হবে, ভার কি ভার বাহু দৈর্ঘ্যের সাথে গুণ আকারে আছে না, এই জিনিসটা কি এর সাথে গুণ আকারে আছে না, তাহলে এটা যদি এদিকে না সেটাকে ভাগ হয়ে যাবে। তাহলে আবার আমরা লিখতে পারি, বল, এটা গুণ আকারে আছে, এদিকে আসলে কি ভাগ হবে, কার সাথে ভাগ হবে, বলের সঙ্গে ভাগ হবে, তাহলে বল বাই ভর। আচ্ছা, এইটা যেই কথা, আবার বল ভাগ ভাগ, সেটা কিন্তু একই কথা, ভর একই কথা। এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা বলো জানো, তোমরা অনেক অ্যাডভান্স, এটা জানো। তাহলে সমান কি হবে, ভর বাহুর দৈর্ঘ্য বাই বল বাহুর দৈর্ঘ্য। এইটা আরেকটা সূত্র, এইটাও আরেকটা সূত্র, তোমাদের বইতে দেখবা দুইটা সূত্র আছে, এইটা একটা আছে আর এইটা একটা আছে। তোমরা এই সূত্র থেকে কিন্তু বিভিন্ন সূত্র বানাই ফেলতে পারবা সমীকরণের নিয়ম অনুযায়ী। তোমরা যারা গণিত সমীকরণ করেছো তারা অনেক আগেই বুঝে গিয়েছে, কিন্তু যারা বুঝতে না, আমি হাতে কলমে শিখাই দিলাম কিভাবে হয়েছে আর কি। এটা এই সূত্রটা কিভাবে এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সূত্র থেকে এই সূত্রটা এসেছে। অতএব সূত্র মুখস্থ করতে হবে এমন না, তুমি যদি একটা জানো ওই একটা থেকেই তুমি সবগুলো বের করে ফেলতে পারবা। তোমাকে যখন পরীক্ষা প্রশ্ন দেবে, তাহলে এখানে মোট 4টা মান আছে, 4টার ভিতরে যে কোনো 3টার মান তোমাকে দিয়ে দিবে, আরেকটার মান বের করতে বলবে।
যেটা যেটার মান দিয়ে দিবে সেটা সেটা তুমি চিহ্নিত করবা যে এই মানটা দিয়েছে, এই মানটা দিয়েছে, এই মানটা দিয়েছে, দিইনি কোনটা এটা, তাহলে আমাকে এটা বের করতে হবে। এটা বের করতে হলে কি করবো সেটা আগে শিখিয়েছি। এই যে ভর বাহু দৈর্ঘ্যটাকে আমি এই সাইডে পাঠাই দেবো, শুধু ভর থাকবে। দিয়ে বলের মান বসাবো, বলের সাথে বল বাহু দৈর্ঘ্য যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে গুণ করবো করে ভর বাহু দৈর্ঘ্য যে মানটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দিলে আমি ভর পেয়ে যাব। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো, বলের একটা একক আছে। আমি এই জায়গায় 5 দিলাম, কি 5 দিলাম? 5 টাকা দিলাম, না 5 কেজি চাল দিলাম, না ডাল দিলাম, কি দিলাম? আমি 5 কেজি বল দিয়েছি। তো এটার তো একটা একক আছে, আমি 5 দিলাম, এটা শুনতে কেমন লাগে না? আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু একক ব্যবহার করি, যেমন কি সময়ের একক সেকেন্ড, তাই না? তেমনি বলের একক হচ্ছে, যদি তোমার বইতে নাই কিন্তু এটা জেনে রাখো, কাজে লাগবে। বলের একক সেটা কি? নিউটন। বলের একক হচ্ছে কি? নিউটন। 5 নিউটন বল তুমি প্রয়োগ করলে, বলতে সুবিধা হবে এটার জন্য। আমরা ভিডিওর শেষের দিকে যে এই দুটো সূত্র এবং এই সূত্র দিয়েও ম্যাথ দেখবো। আর যান্ত্রিক সুবিধাটা কি জিনিস সেটা আমি আগে বুঝেছি, প্রযুক্ত বল কি সেটা বুঝেছি। আমার যন্ত্র থেকে আমি কি পরিমাণ সুবিধা পাচ্ছি যদি জানতে চাই, তাহলে আমি ভারের সাথে প্রযুক্ত বলকে ভাগ করে দিলে আমি যান্ত্রিক সুবিধা পাবো। আবার যদি আমাকে প্রযুক্ত বল দেওয়া থাকে এবং যান্ত্রিক সুবিধা দেওয়া থাকে, তাহলে আমি কি করব? প্রযুক্ত বল কিন্তু ভারের সাথে ভাগ আকারে আছে, তাহলে আমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসলে প্রযুক্ত বলটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে যান্ত্রিক সুবিধার মান যদি দেওয়া থাকে সেই মানের সাথে প্রযুক্ত বল এর মানটা গুণ করে দিলে কিন্তু আমি ভার পেয়ে যাবো। এটা তোমাদের বাসার কাজ, তোমরা নিজেরা করে দেখবা, এই সূত্রটাকে ডেভেলপ করবা। যান্ত্রিক সুবিধার সূত্র দেওয়াই আছে, তোমরা ভারের সূত্র আর প্রযুক্ত বলের সূত্র এইটা থেকে তৈরি করবা, করে নোট করে রেখে দিবা। এখান থেকে বল বাহুর সূত্র নির্ণয় করবা, বলের সূত্র নির্ণয় করবা, ভারের সূত্র নির্ণয় করবা, ভার বাহুর সূত্র, ভার বাহু দৈর্ঘ্যের সূত্র নির্ণয় করবা, করে আমার কমেন্টে দিবা, আমি দেখবো তোমরা কয়জন এই কাজটা করেছো। হেলানো তল হচ্ছে, আচ্ছা তোমরা ব্রিজে ওঠো না? ব্রিজে ওঠো, ওইটা কি ঢালু টাইপের না? ঢালু থাকে না? আবার তুমি যখন পাহাড়ে উঠো ওইটাও কিন্তু ঢালু। ঢালটা যত বেশি হয় তো উঠতে কিন্তু, ঢালটা যত মানে খাড়া ভাবে থাকে তত উঠতে কিন্তু কষ্ট হয়। হেলানো তলটাও এরকমই জিনিস। ধরো এটা রাস্তা, তুমি এখানে উঠবা, উঠার জন্য তোমার কাছে তক্তা আছে, এই বরাবর তুমি তক্তাটা দিয়ে দিলে, এই তক্তাটা না, এটা কিন্তু এটার সাপেক্ষে হেলে আছে, এইটুকু সাপেক্ষে এটা কিন্তু হেলে আছে, হেলে দিয়েছি না আমরা, এই জন্য এটাকে বলা হচ্ছে হেলানো তল। হেলে রয়েছে বলে এটা হচ্ছে হেলানো তল। তাহলে এইটা এখন তুমি চিন্তা করো তো, তোমার কোনটাতে উঠতে বেশি কষ্ট হবে? এটাতে না, কারণ এইটা হেলানোটা কি বেশি খাড়া হবে হয়ে গেছে, আর এটার হেলানোটা বেশি, এটা দৈর্ঘ্যটা বেশি, এটা দৈর্ঘ্য বেশি বলে তুমি এখানে আরামসে উঠে যেতে পারবা, কিন্তু এইটাতে উঠতে তোমার কষ্ট হবে। খাড়া জায়গায় উঠতে আমাদের কি কষ্ট হয় না? ঠিক তেমনি এখান থেকে আমরা একটা সূত্র পাই, হেলানো তলের সূত্র। হেলানো তল থেকে আমরা কিভাবে যান্ত্রিক সুবিধা পাই? হেলানো তলের যান্ত্রিক সুবিধার সমান আমরা কি পাই? যান্ত্রিক সুবিধা হচ্ছে হেলানো তলের, আচ্ছা আমি এটা সংক্ষেপে লিখি, হেলানো তলের কি ছিল সূত্রটা? দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা। যদি আমি হেলানো তলের দৈর্ঘ্যর পরিমাপটাকে হেলানো তলের উচ্চতা দিয়ে ভাগ করি তাহলে আমি যান্ত্রিক সুবিধা পাবো। এখন দৈর্ঘ্য কোনটা? এই যে এইটাকে বলতেছি, এই যে এটা হচ্ছে কি হেলানো তলের দৈর্ঘ্য, আর এইটুকু কি উচ্চতা, এটাকে আমরা বলবো কি উচ্চতা। এটা হচ্ছে হেলানো তলের উচ্চতা আর এটা হচ্ছে কি হেলানো তলের দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য যত বেশি হবে তো যান্ত্রিক সুবিধা তত বেশি হবে, আবার উচ্চতা যত কম হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। উচ্চতা বেড়ে গেলেও কিন্তু তোমার যান্ত্রিক সুবিধা কমে যাবে, উচ্চতা বেড়ে গেলেই কমে যাবে, আবার উচ্চতা কমে গেলে তখন বেড়ে যাবে। তুমি এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু সূত্রটা মনে রেখো, এটা মনে রাখলেই হবে।
ঠিক আছে, এখন তোমাকে হয়তো প্রশ্ন দিবে যে একটা হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে কত দিবা, 10 ফুট, আর উচ্চতা হচ্ছে কত ধরবা, 5 ফুট। তাহলে জানতে সুবিধা কত হবে? জানতে সুবিধা কি, হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তলের উচ্চতা, ভাগ করলে কত হয়, 2। তা জানতে সুবিধা হচ্ছে 2। আমার দৈর্ঘ্য যদি আরো বাড়াও, 15 করে দাও, দৈর্ঘ্য আরো বাড়াই দিই, 15 করে দিই, তাহলে এবার কত হবে, 15 ভাগ 5, কত হলো, 3 হয়ে গেল। তো জানতে সুবিধা কি বেড়ে গেল না, দৈর্ঘ্য বেড়ে গেলে এটা বেড়ে যাচ্ছে। এবার যদি উচ্চতা বাড়াই দাও, আচ্ছা দৈর্ঘ্যটা এবার আমরা আরেকটা ধরি, 20 ধরি, 20 ধরলে কত হয়, 20 ধরলে এখানে 4 হয়ে যায়, 4 হয়ে গেল। এবার উচ্চতা যদি আমরা এখানে 10 ধরি, না 10 না, 10 ধরবো, আচ্ছা 10ই ধরি, এবার আমরা এখানে 10 করে দিলাম, 10 করে দিলে কি হলো, 2 হয়ে গেল। 5 দিলে, 5 এর বেলায় 4 হচ্ছিল, 10 দেওয়ার কারণে 2 হয়ে গেল, তাদের সাথে কমে গেল। উচ্চতা বেড়ে গেলে কি হবে, কমে যাবে। এটুকু বুঝতে না পারলে সমস্যা নেই, সূত্র মনে রাখবে, সূত্রতে প্রয়োগ করো। আবার যদি তোমার কাছে হেলানো তলের দৈর্ঘ্যটা চাই, ধরো তোমার কাছে জানতে সুবিধাও দিয়ে দিয়েছে, হেলানো তলের উচ্চতাও দিয়ে দিয়েছে, তোমার কাছে এখন দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে কি করবা, এটাকে ভাগ আকারে আছে, এদিকে নিয়ে চলে আসবে, গুণ হয়ে যাবে, বের হয়ে যাবে, এছাড়া আর কিছু না। আচ্ছা এবার দেখো, আরেকটা সূত্র নিয়ে একটা কথা বলতে পারি। দেখো আমরা শরবত সমান চিনি যোগ পানি, চিনি আর পানি মিলিয়েই কিন্তু আমরা শরবত তৈরি করি। আবার আখ দিয়েই কিন্তু চিনি তৈরি হয়, আখের সাথে পানি দিলেও কিন্তু আমরা শরবতই পাবো, সেটা স্বাদটা হয়তো ভিন্ন হবে, কিন্তু শরবত তো পাবো। আবার জামা কি দিয়ে তৈরি হয়, কাপড় আর সুতা দিয়ে জামা তৈরি হচ্ছে। আবার সুতা এবং কাপড় কোথা থেকে আসে, উল, রেশম, তুলা, এগুলো মিলিয়ে। আবার এগুলো মিলেও কিন্তু আমরা জামা তৈরি করতে পারি। তাহলে জামা সমান এটাও যে কথা, এটা কিন্তু সেই কথা, সমান আছে না, সমান আছে না। আমরা কিভাবে লিখতে পারি, 1 সমান 1 সমান আই, রোমান সংখ্যার আই মানে কি 1, 1 ধরা হয়, তাহলে এই তিনটাতে একই জিনিস। তাইলে আমি এখান থেকে যদি এভাবে লিখি 1 সমান আই মানে 1, রোমান সংখ্যা 1, তো এটাও কি একই কথা না। মাঝখানে 1, এই একটাকে বাংলার 1 বাদ দেওয়াকে, এই জিনিস কি ভুল হয়ে গেছে, তা তো হয়নি। আবার আমি যদি এভাবে লিখি 1 যোগ রোমান সংখ্যার 1, এই 1টা বাদ দেওয়ার কারণে কি এটা কি ভুল হয়ে গিয়েছে, ভুল তো হয়নি। এর মানও যা, এর মানও যা, এর মানও তা। ঠিক তেমনি যান্ত্রিক সুবিধা যা, বলকে ভার দিয়ে ভাগ করলে তাই। আবার হেলানো তলের দৈর্ঘ্য দিয়ে হেলানো তলের উচ্চতাকে ভাগ করলে তাই হয়। আমি একটু আগে যে সূত্র দেখলাম সেটা কিভাবে এসছে, এই জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা সমান এইটা সমান এইটা, এইটা সমান এটা সমান এইটা। তুমি এটাকে 1 ধরতে পারো, এটাকে 1 ধরতে পারো, এটাকে রোমান সংখ্যা আই ধরতে পারো। তাহলে 1 সমান আই তো যায়, তাহলে আমি যান্ত্রিক সুবিধা, যান্ত্রিক যান্ত্রিক সুবিধা সমান এইটা আমরা লিখতে পারি, হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা, এটাও লিখতে পারি। আবার আমরা এটাও লিখতে পারি, বল বাই ভার, এইটুকু বাদ দিয়ে এইটাকেও লিখতে পারি। একবার এখানেই হয়ে যাবে, আমার লিখতে টাইম লাগছে এই জন্য আর কি। এটাকে বুঝে দিলে কিন্তু এই সূত্রটা পেয়ে যাবে, তাই না। ওইটাকে বাদ দেওয়ার কারণে কি এটা ভুল হয়েছে, তা তো হয়নি, এইটাই। এখন তুমি সূত্র মুখস্থ করেছো আগেরটা, যান্ত্রিক সুবিধা সমান এটা। এবার তুমি প্রশ্নে দেখা যাচ্ছে যে তোমার কি হেলানো তলের দৈর্ঘ্য দিয়েছে, হেলানো তলের উচ্চতা দিয়েছে, আর বলের মান দিয়েছে। এবার তোমার মাথায় হাত, তুমি মাথা থাপড়াচ্ছ, হইলটা কি, চাচ্ছে তোমার কাছে ভারের মান। আমি সূত্র মুখস্থ করলাম এইটা, যান্ত্রিক সুবিধা তো দিইনি, আমি কেমনে করব, ভাইয়া তো আমার শিখাইনি, ছাত্র শিখাইনি, আমি কেমনে করব, কিভাবে করবো, এই যে বললাম এই জিনিসটা বাদ দিয়ে দাও, দিইনি বাদ, এর মান দিইনি, এটা বাদ, যেটা যেটার মান দেবে সেটা সেটা রাখবা। তোমাকে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, তুমি এইটুকুকে রাখবা। আর এখান থেকে তোমার বলের মান দিয়েছে, চেয়েছে কি ভাগ, তা জানতে সুবিধা যেহেতু নেই, ও বাদ, ওকে চাইও নি, ওকে কিছু দিও নি,
তাই ও রাগ করে ওকে পাঠাই দাও, লাথি মেরে খেলা দিতে হবে, ওর দরকারই নেই। ঠিক আছে, যেটা চাবে এবং যেগুলো দেওয়া থাকবে ওইগুলোকে রেখে বাকিগুলো সব আউট করে দিবা, বাকিগুলো কি করবে, আউট করে দিবা। আবার তোমার কাছে জানতে সুবিধা দেওয়া আছে, হেলানো তলের দৈর্ঘ্য দেওয়া আছে, এবার চেয়েছে কি উচ্চতা। বল আর ভারের সম্পর্কে কোনো কথাই বলিনি, এদের দুজনের রেখা দেয় দাও, এদেরকে রাখার দরকার নেই। যেটা চাবে আর যেগুলো দেওয়া থাকবে ওইগুলো কত সব খেদাই দিবা, দিয়ে ওইটাকে সূত্র হিসেবে ধরে নিয়ে ম্যাথ করবা, তাহলে হয়ে যাবে। তোমরা ভারী কোনো বস্তু যেমন গাড়ি বা এই জাতীয় জিনিসের টায়ার নষ্ট হয়ে গেলে অনেক সময় একটা যন্ত্রের সাহায্যে গাড়িটাকে উঁচু করা হয়, তারপরে টায়ারটাকে চেঞ্জ করা হয়, তাই না? সেই যন্ত্রটা তোমরা দেখেছো অনেকে, নাম অনেকে জানো, সেটা হচ্ছে কি জ্যাক স্ক্রু। তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ একটা জ্যাক স্ক্রু। আচ্ছা, তো এটার মাধ্যমে কি করা হয়, ভারী বস্তুকে উপর তোলা হয়। এটা মূলত হেলানো তলের নীতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। হেলানো তলের নীতি অনুসরণ করে কিভাবে তৈরি করা হয়েছে, তোমাদের জ্যাক স্ক্রুর যে অংশটা উপরে উঠে, যে অংশটা উপরে উঠে, এরকম একটা ইয়ে আছে, এই অংশটা না, এই যে এই অংশটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকে, তাই না? এই যে উপর উঠতেছে, এই উপর উঠার এই যে দৈর্ঘ্যটা না, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। সরি, হেলানো দৈর্ঘ্য না, এটাকে বলা হচ্ছে হেলানো তলের উচ্চতা। উচ্চতা, এই যে দৈর্ঘ্যটা আছে এটাকে বলা হচ্ছে উচ্চতা। আর হেলানো তলের দৈর্ঘ্য কোনটা, এর ভিতরে কিছু রাউন্ড শেপের এরকম ইয়ে আছে, এটাকে বলা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। এটা আমি একটু বোঝাই, যেমন দেখো আমার হাতে একটা বোতল দেখতে পাচ্ছ, ধরে নাও এটা একটা জ্যাক স্ক্রু, এটাকে যদি ঘুরাই, ভালো করে খেয়াল করো, এটাকে ঘুরাইলে পারে কি হয়, এর উপর উঠতেছে না, উপর উঠতেছে না কিসের কারণে, কারণ দেখো এখানে রাউন্ড শেপের একটা জিনিস আছে, এই যে, ঠিক আছে না, রাউন্ড শেপের কিন্তু একটা জিনিস আছে, এইটাই মূলত হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের দৈর্ঘ্য। আর যতটুকু পরিমাণ উপরে উঠলো, প্রথমে তো এখানে ছিল, পরে এখানে চলে এসছে, তাহলে যতটুকু উপরে উঠলো এটা হচ্ছে যে হেলানো তলের উচ্চতা। এই হচ্ছে যে বিষয়। আচ্ছা, এখন আমরা কপি কল নিয়ে আলোচনা করব। কপি কলটা কি, তোমরা কপি কল নাকি দেখেছো, কোথায় দেখেছো বলতো? কুয়াতে পানি তোলার সময় কপি কল ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে যে তোমার পতাকা স্ট্যান্ডে দেখেছো। আবার তোমরা পদ্মা সেতু তৈরি করা যাতে দেখেছো, ভিডিওতেই হোক বা বাস্তবেই হোক, অনেকগুলো ক্রেন নিয়ে যেত না, ক্রেন নিয়ে যে এক এক স্পান ওগুলো হচ্ছে পিলারের ভিতরে বসাইতো, যেটা অনেক বড় বড় মেশিন নিয়ে যেত, সেখানে কিন্তু কপি কল ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা কপি কল নিয়ে আর একটু বিষয় জানি, একটা কি অনড়, অর্থাৎ নড়াচড়া করবে, নড়বে না, সে অবস্থান কি স্থির, অর্থাৎ নড়াচড়া করবে না। আরেকটা হচ্ছে নরণক্ষম, অর্থাৎ নড়াচড়া করতে পারে। সেটা কিভাবে নড়ে, ভরের সঙ্গে নড়ে। ভরের সঙ্গে কিভাবে নড়ে সেটা আমরা দেখবো। আগে আমরা এইটা নিয়ে আমরা কথাবার্তা বলি, অনড় কপি কল নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। অনড় কপি কল তোমরা পতাকা স্ট্যান্ডে দেখেছো, এরপর তোমরা কুয়ার কপি কল দেখেছো। এখানে কি হয়, একটা দড়ি থাকে এরকম, আর পতাকা ধরো এখানে লাগানো থাকে, ধরো এখানে লাগানো আছে পতাকাটা। এবার তুমি দড়িটা ধরে যখন টানছে, হবে টানছো, তাহলে বল কোন দিকে প্রয়োগ করছো, নিচের দিকে, কিন্তু পতাকা উঠছে কোন দিকে, উপরের দিকে না। সেটাই বলছে বলের দিক, সেটা কি পরিবর্তনীয়। তুমি বল প্রয়োগ করছো নিচের দিকে, কিন্তু পতাকা উঠে যাচ্ছে উপরের দিকে, তাহলে বলের দিক পরিবর্তন করছে। আবার কি বলের মান, এটা কি অপরিবর্তিত। অপরিবর্তিত বলতে কি, এই পতাকাটা তুলতে তোমার যতটুকু বল প্রয়োজন ততটুকুই বলে দেওয়া লাগবে, এখান থেকে তুমি তেমন কোনো সুবিধা আদায় করতে পারবা না। যদি পতাকাটা 5 নিউটন বলের হয়, মানে 5 নিউটন ভরের হয়, 5 নিউটন ভর। আচ্ছা, আমরা কি বলেছিলাম বলের একক নিউটন, আর ভরের একক কিন্তু নিউটন হয়, এতে আমরা ঘাবড়া যেও না। তাহলে 5 নিউটন ভরের যদি হয়, তাহলে তোমাকে 5 নিউটন বলই প্রয়োগ করা লাগবে। এই জন্য বলছে যে বলের মান অপরিবর্তনীয়। এখন আমরা নরণক্ষম কপি কল নিয়ে আলোচনা করব। নরণক্ষম কপি কলটা কি, যেটা হচ্ছে নড়াচড়া করে, যেটা কি করবে, নড়াচড়া করবে, অর্থাৎ ভরের সঙ্গে নড়বে। কিরকম ভাবে নড়বে, তার আগে ওইটা বলার আগে আমরা কপি কল একটু চিনে নি, কপি কলটা কিরকম দেখতে হয়। এতক্ষণ তো পড়ছে কপি কল, বাস্তবে দেখেছি, কিন্তু এটা এর একটা নাম আছে, এক একটা অংশের একটা নাম আছে।
সেটা কি, এর কাঠের একটা ফ্রেম আছে, এটা কাঠেরও হতে পারে, এটা লোহারও হতে পারে, বিভিন্ন পদার্থেরও হতে পারে। তো এইটাকে আমরা বলবো কি ব্লক। আর যে অংশে কপি কলটাকে আটকানো থাকে, এই চাকার মতো রাউন্ডটাকে আটকানো থাকে, এটাকে কি বলা হয়, অক্ষ। এটাকে বলা হয় ব্লক, আর এটাকে বলা হয় কি, অক্ষ। এটা হচ্ছে ভরের সঙ্গে নয়, ভরটা ঠিক এই সাথে আটকানো থাকে, এখানে ভরটা আটকানো থাকে রশির মাধ্যমে হোক। তোমাদের বইতে এরকম একটা রিং মতো করা আছে, হ্যাঁ, রিং এর সাথে এখানে আটকানো থাকে ভরটাকে। চাকা অক্ষদণ্ড কিরকম জিনিস সেটা একটু দেখাই। তোমরা চাকা দেখেছো, গাড়ির চাকা হোক, সাইকেল চাকা হোক, গরুর গাড়ির চাকা হোক, অনেকটা এরকম না, এরকম চাকা থাকে এবং দুই চাকার মাঝখানে একটা দণ্ড থাকে, এরকম একটা দণ্ড থাকে, এই পাশে আটটা চাকা থাকে, ওই চাকাটা দেখাচ্ছে না আপাতত। তো এইখানে দেখো এইটার যে পরিধির পরিমাণ আর এটার পরিধির পরিমাণ, এটা কি সমান হবে? কখনো কিন্তু সমান হবে না। আবার এইটার যে ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ, এটা কি সমান হবে? হতেও পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সমান না। দেখিয়ে বুঝতে পারছি এটা ছোট, এটা বড়। এখন এই যে এই ব্যাসার্ধটা যদি 1 হয়, 1 সেন্টিমিটার ধরে নাও, 1 সেন্টিমিটার সিএম, আর এই ব্যাসার্ধটা যদি কত হয়, 6 সেন্টিমিটার হয়, তা যান্ত্রিক সুবিধা কত হবে? তার আগে বলে রাখি, এই যে এটা হচ্ছে কি চাকা, আর চাকার সঙ্গে যে দণ্ড থাকে এটাকে বলা হচ্ছে কি অক্ষদণ্ড। দুই চাকার মাঝখানে যে দণ্ডটা থাকে এটাকে বলা হয় কি, অক্ষদণ্ড। মূলত ট্রাকে বা বড় গাড়িতে বা গরুর গাড়িতে এই দণ্ডটাকে ঘোরানো হয়। গরুর গাড়িতে তো না, এমনি যে সমস্ত ইঞ্জিন যে সমস্ত গাড়িগুলো আছে সেটাতে এই অক্ষদণ্ডকে ঘুরিয়েই কিন্তু যান্ত্রিক সুবিধা নেওয়া হয়। আচ্ছা, কিভাবে সুবিধাটা বের করবো সেটা হচ্ছে, দেখো এইটার যে ব্যাসার্ধ আর এইটার ব্যাসার্ধ, অক্ষদণ্ড এবং চাকার ব্যাসার্ধের অনুপাত থেকে আমরা বুঝতে পারি। কিরকম? অক্ষদণ্ডের ব্যাসার্ধ ছিল 1 সেন্টিমিটার আর চাকার ব্যাসার্ধ ছিল কত, 6 সেন্টিমিটার। তাহলে এদের অনুপাত কত, 1:6। আচ্ছা, এখন অক্ষদণ্ড থেকে যত গুণ বেশি হবে চাকার ব্যাসার্ধ, তত গুণ বেশি আমি যান্ত্রিক সুবিধা পাবো। কিরকম? এখানে কত গুণ বেশি? 6 গুণ বেশি। কারণ কি, একের সাথে 6 গুণ করলে তো 6 পাই, নাকি 6 কে 6, তাহলে এটা অক্ষদণ্ডের থেকে চাকার ব্যাসার্ধ 6 গুণ বেশি। তাহলে আমি যদি এখানে 5 নিউটন বল প্রয়োগ করি, অক্ষদণ্ড ঘোরাতে যদি আমার 5 নিউটন বল প্রয়োগ করা লাগে, তাহলে 6 গুণ বেশি হবে। তাহলে গুণ 6, 5 কোথায়, 30 নিউটন বলের পরিমাণ আমি সুবিধা পাবো। 5 নিউটন বল প্রয়োগ করে 30 নিউটন বল পরিমাণ আমি সুবিধা পাবো। এখন যদি এইটা 2 হয়ে যায়, 2 সেন্টিমিটার করে দিই, অক্ষদণ্ডের ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে কতটুকু সুবিধা হবো? দেখো কতটুকু সুবিধা হবো। আচ্ছা বলতো, চাকার ব্যাসার্ধ থেকে, মানে এই অক্ষদণ্ডের ব্যাসার্ধ থেকে চাকার ব্যাসার্ধটা কত গুণ বেশি সেটা বের করতে হলে কি, ভাগ করে দেবো। গুণ বের করতে হলে কি হয়, ভাগ করে দেবো। 2/6, 6 এর সাথে দুইটা ভাগ করবো। চাকার ব্যাসার্ধ কত গুণ, কারটা বের করছি, চাকারটা না, চাকা কত গুণ বেশি, তাহলে চাকারটার সাথে এটা কি করবো, ভাগ করবো। 6 এর সাথে 2 ভাগ করে দিলাম। 6টা কিসের, অক্ষদণ্ডের ব্যাসার্ধ, আর 2 হচ্ছে কি চাকার ব্যাসার্ধ। ভাগ করলে কত হয়, 3 আসে। তাহলে আমি 3 গুণ, অক্ষদণ্ডের সাপেক্ষে চাকাটা হচ্ছে 3 গুণ বেশি। কি বেশি, ব্যাসার্ধটা বেশি। অক্ষদণ্ডের ব্যাসার্ধ থেকে চাকার ব্যাসার্ধ 3 গুণ বেশি। তাহলে আমি যদি আবার সেই 5 নিউটন বলই প্রয়োগ করি, তাহলে 3 গুণ বাড়বে, তাহলে গুণ 3 বাসে কত হয়, 15 নিউটনের সমান আমি পাবো। তাহলে এইটাকে আমি যত কমাবো, চাকার সাপেক্ষে এটাকে যত কমাবো, চাকার ভেতর থেকে অক্ষদণ্ডের যত কম হবে, তত আমার যান্ত্রিক সুবিধা বেশি হবে। ম্যাথ করে বুঝতে পারতেছো, যদিও এই রিলেটেড কোনো সূত্র নেই, তবে বোঝাই রাখলাম। এরপরে একদম লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে কি মানব দেহ ও সরল যন্ত্র। আচ্ছা, মানব দেহ কিন্তু একটা জটিল যন্ত্র, তাই না? তবে এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো সরল যন্ত্রের মতো কাজ করে। তোমরা বইতে অনেকগুলো জিনিসের ছবি দেওয়া আছে মানব যন্ত্রের, তার মধ্যে কি মুখের চোয়াল, পায়ের নিচের অংশ, হাত, এগুলো সবই কিন্তু সরল যন্ত্রের মতো কাজ করে, ঠিক আছে? তো আমরা সবকিছু নিয়ে বলবো না, শুধু মুখের চোয়াল নিয়ে কথা বলবো। তার আগে তোমার পায়ের নিচের অংশ এবং হাত, এইটা তোমাদের বই ছবি দেখে মিলাই নিতে পারবা যদি আমি একটা বোঝাই দিই। তার আগে পায়েটা একটু বলে রাখি, তোমাদের পায়ের ছবিতে এরকম একটা দেখবা, এরকম করা আছে সম্ভবত,
এই হচ্ছে পায়ের আঙ্গুল, আর এই যে এটা হচ্ছে গোড়ালি টাইপের ছিল, আমার আঁকানো ভালো হচ্ছে না, এরকম ছিল হয়তো পায়ের ইতে। তো এইটা হচ্ছে কি ফালক্রাম, আর এইটা আর এইটা একটা হচ্ছে বল বাহু, আর হচ্ছে ভার বাহু। এখন কোনটা বল বাহু কোনটা ভার বাহু এই সম্পর্কে কোনো বইতে কোনো আলোচনা নেই, আর আমিও এটা ইয়ে করে বের করতে পারিনি আর কি, গবেষণা করে বের করতে পারি। সাধারণত এটাই ভালো হওয়ার কথা, কারণ পুরো বডির ভাব তো এখানে পড়তেছে। আল্লাহ ভালো জানে, আর যে বই লিখে সেই ভালো জানে, আর বিজ্ঞানীরা জানতে পারে। তোমাকে জানার আপাতত দরকার নেই, আমারও জানার দরকার নেই। আর মুখের চল একটা কথা বলি। আচ্ছা, মুখের চল নিয়ে কথা বলার সময় একটা প্রশ্ন আছে, খাবার চিবানোর সময় সামনের দাঁত দিয়ে না চিবিয়ে মাড়ির দাঁত দিয়ে চিবাই কেন? কেন লেখা হয়, কেন চিবাই? আমরা দেখেছি যে যান্ত্রিক সুবিধা কখন বেশি পাই, যখন ভরটা যত ফালক্রামের কাছে থাকে আমরা কি যান্ত্রিক সুবিধা তত বেশি পাই। ভরটাকে ফালক্রামে যত কাছে নিব তত যান্ত্রিক সুবিধাটা বেশি পাবো। আর বলের ক্ষেত্রে তার বিপরীত হবে, বল হচ্ছে আমরা দূরে নিব। কার থেকে দূরে নিব? ফালক্রামের থেকে দূরে নিব। ফালক্রামের থেকে যত দূরে বল নেবে যান্ত্রিক সুবিধা বাড়বে, ফালক্রাম থেকে ভর যত কাছে নিব, ফালক্রামে যত কাছে নিব তত কিন্তু যান্ত্রিক সুবিধা বাড়বে। ওই যে সূত্র করেছে না, ওই সূত্রের সাথে কিন্তু মিলবে। আমার হাতে তোমরা একটা কঙ্কাল দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কঙ্কালটা। এখন কঙ্কালের ক্ষেত্রে তোমরা এখানে দেখো সামনের দাঁত এটা, তাই না? আর ফালক্রাম হিসেবে কাজ করে কোনটা? এই যে এই সাইডের অংশটা, এটা কিন্তু ফালক্রাম হিসেবে কাজ করে। তাহলে ফালক্রামে যত কাছে নেওয়া যায় তত কিন্তু যান্ত্রিক সুবিধাটা বেশি হয়। তার সামনে দাঁত দিয়ে চিবাইলে ফালক্রামের থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, যত মাড়ির দিকে আনবা তোমার ফালক্রামের থেকে এই খাদ্য বস্তু দূরত্বটা কমবে, ফালক্রামের কাছে চলে আসবে, ফলে যান্ত্রিক সুবিধাটা বেশি হবে। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। এখন আমরা ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে এসেছি, অধ্যায়টা কিন্তু পড়ানো শেষ। তবে আমরা জাস্ট 2টা ম্যাথ দেখবো এই অধ্যায় থেকে, দেখে আমরা এই অধ্যায় শেষ করে দিব, আর লম্বা করবো না। দেখো প্রথমে একটা দেওয়া আছে, এটা তোমার বইয়েরই অঙ্ক। কি দেওয়া আছে যে হেলানো তলের, এটা একটা হেলানো তল, এ থেকে বি বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলেছে। এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করতে বলেছে। এখানে কি আছে? উচ্চতা দিয়ে দিয়েছে, তো এইটুকুর মান দেওয়া আছে 5 মিটার, আর যান্ত্রিক সুবিধা দেওয়া 6। তো এখন তোমার কি কি দেওয়া আছে? সুবিধা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কি চেয়েছে? দূরত্ব, হেলানো তলের দৈর্ঘ্য। দূরত্ব বলতে কোনটা? এ থেকে বি, এটা কি হেলানো তলের দৈর্ঘ্য না? এই টোটালটা কি হেলানো তলের দৈর্ঘ্য না? সেটা তো চেয়েছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেটা বসে দেবো যান্ত্রিক সুবিধার সাথে। এখানে কি বসাবো? 6 দেওয়া আছে, 6। আর হেলানো তলের দৈর্ঘ্য যত চেয়েছে, দেওয়া নেই, আমরা উপর ওইটা এভাবে লিখে দিলাম তলের দৈর্ঘ্য। আর এখানে যান্ত্রিক সুবিধা 6। এখন 6টাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, না এটা তো পাচ্ছি, সরি, এইটাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে এই সাইডে হেলানো তলের দৈর্ঘ্য একা হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনে মেলাতে পারলে আমি এটা পেয়ে যাবো। এখানে ভাগাকার আছে, দিকে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 5 গুণ 6। তাহলে এখানে কি হবে? হেলানো তলের অতএব হেলানো তলের দৈর্ঘ্য, আমি সংক্ষেপে লিখি, তোমরা কেউ সংক্ষেপে লিখবা না পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায়। এখন 5 কত হয়? 30। উত্তর হচ্ছে 30। তাহলে এ থেকে বিভিন্ন দূরত্ব হচ্ছে 30 কি মিটার। তোমরা একক খবরদার ভুল করবা না। যদি এখানে মিটারে দেওয়া থাকে তাহলে তোমাকে মিটারেই বের করতে হবে, যদি কেজিতে থাকে তাহলে কেজিতে বের করতে হবে। অনেক সময় প্রশ্নে করে কি যে বলবে ভর হচ্ছে কত 5 কেজি ধরো দিয়ে দিবে, আর বল প্রয়োগ করে তুমি কত দেবে? 500 গ্রাম তুমি বল প্রয়োগ করেছো। বলের এখন নিউটন, কিন্তু এগুলো দিয়ে প্রকাশ করা যায়, পরীক্ষার হলে সাধারণত এরকম দিয়ে দেয়। 500 গ্রাম তুমি বল প্রয়োগ করেছো। তাহলে এখন তোমার যান্ত্রিক সুবিধা জিজ্ঞেস করলে তুমি কি করো? ভার বাই বল করে দাও না। তাহলে ভারের জায়গায় কি বসাবা? 5, আর হচ্ছে বলের জায়গায় কি 500 বসাই দিবা? খবরদার এই কাজ করো না, এটা করলেই ভুল, এটা করাই ভুল। কারণ এটা কি? এটা গ্রাম এককে আছে, এটা কেজি এককে আছে। হয় তুমি এই কেজিটাকে গ্রাম বানাও, অথবা এই গ্রামটাকে কেজি বানাও, যে কোনো কিছু একটা করো। যদি এটাকে তুমি 500 কে যদি তুমি কেজিতে রূপান্তর করো, এরা ক্লাস 5-এ শিখেছো, তারপর যদি না থাকো তাহলে ম্যাথ বই থেকে দেখে নিও। এইটাকে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও,
কারণ 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে কত হয়? 0.5 কেজি হয়। অথবা এটাকে তুমি গ্রাম বানাও, তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5000। এবার তুমি ইয়ে করতে পারো, হয় তুমি এভাবে করো, ভর কত দেওয়া আছে? 5000 বাই কত? 500। এবার দুইটাই কিন্তু গ্রাম এককে আছে, এটা লিখে দেবে গ্রাম। এভাবে করতে পারো, তাহলে কত হয়? এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 5 এর সাথে এটা কেবল ভাগ করলে কত হয়? তাহলে হচ্ছে 5 10 10 গ্রাম। জানতে সুবিধা কত? 10 গ্রাম। এটাই, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আশা করি তোমরা ধাপে ধাপে সবকিছু বুঝতে পেরেছো। আর এই বছরে হয়তো তোমাদের ক্লাস নেওয়া হবে না, আবার সামনের বছর ক্লাস 7 উঠে যাবো, তখন হয়তো ক্লাস নেওয়া হবে। তোমাদের আমরা মিস করবো। আমার জন্য দোয়া করবা আর ভালো ভালো কমেন্ট দিয়ে আমার মনটাকে ভালো করে দিবা। তার আগে আরেকটা কথা বলে রাখি, ডেসক্রিপশন বক্সে আমার যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদের অনুশীলনের জন্য কিছু প্রশ্ন দিয়ে রাখবো। ওই প্রশ্নগুলো তোমরা সলভ করে কমেন্ট বক্সে দিতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ওই নাম্বারে আমাকে মেসেজ দিতে পারো, বা প্রশ্নের উত্তর লিখে ছবি তুলে আমার কাছে পাঠাতে পারো, আমি দেখে জানিয়ে দিব সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।